গরিবের ব্যাংকার থেকে সরকার প্রধান, যেমন ছিল ডাক্তার ইউনূসের যাত্রা। অভ্যুত্থান ও রাজনৈতিক উত্থান পতনে ক্ষতবিক্ষত বাংলাদেশে স্মৃতিশীলতা আনতে নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের উপর ভরসা রাখছেন ছাত্র জনতা। ডাক্তার ইউনূস, যিনি মূলত দারিদ্র্য দূরীকরণের কাছে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। গত সোমবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত করার পর মঙ্গলবার দেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই অর্থনীতিবিদকে মনোনীত করা হয়েছে। ডক্টর ইউনূস যদিও এতদিন যাবতীয় রাজনীতি থেকে দূরে ছিলেন, তবে এখন তিনি বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুখ, যার পশ্চিমা অভিজাতদের সঙ্গে উঠা বসার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব রয়েছে। গত কয়েকদিনের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারলে সেটা ডক্টর ইউনূসের জন্য কোনো ছোট কীর্তি হবে না। কারণ গত কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে সারা দেশে বিক্ষোভকারীরা এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ শতাধিক লোকের প্রাণ গেছে, যা দক্ষিণ এশিয়ার এই দেশটির ইতিহাসে সহিংসতার সবচেয়ে বাজে অভিজ্ঞতার একটি। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তিও অনেকটা থমকে গেছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণের মাধ্যমে জারি ছিল। সাময়িকভাবে হলেও বাংলাদেশের নেতৃত্বে ডক্টর ইউনূসের সামরিক সমর্থিত নিয়োগ অর্থনীতিবিদদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হতে যাচ্ছে, যেখানে গত কয়েক বছর ধরে ডক্টর ইউনূসকে তার বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ঢাকার আদালতে। বেশ কয়েকজন সহযোগী সহ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতাকে ওই সময়ে মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগ সহ প্রায় ২০০টি মামলার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ডাক্তার ইউনূস এবং তার সমর্থকরা বলেছেন, শেখ হাসিনা সরকার আইনি চাপের মধ্যে ছিলেন এবং সম্ভবত ডাক্তার ইউনূসকে তার ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখেছিলেন। ৮৪ বছর বয়সী ডাক্তার ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দারিদ্র্য নিপীড়িত মানুষকে, যাদের অধিকাংশই নারী, তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। অর্থনীতিবিদ ডক্টর ইউনূস তার জীবনে কখনোই রাজনীতিতে জড়িত হননি এবং তিনি রাজনীতিক কোনো পদে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। তবে ২০০৭ সালে বাংলাদেশে যখন সরকার ভেঙে পড়ে এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন ডক্টর ইউনূস সংকটে নিরসনের জন্য একটি নতুন দল গঠনের কথা বিবেচনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কয়েক সপ্তাহের মধ্যে তিনি তার সেই চিন্তা বাতিল করে দেন। এই বিষয়ে চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, আসলে আমি রাজনীতিতে খুব অস্বস্তি বোধ করি, তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডাক্তার ইউনূস একটি নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এবং এক্ষেত্রে তিনি একটা তারকা শক্তি নিয়ে আবির্ভূত হচ্ছেন। অনেক পশ্চিমা সরকারের কাছেও তিনি জনপ্রিয় এবং পছন্দের পাত্র। তার সমর্থকরা মহাদেশ জুড়ে বিস্তৃত। বছরের পর বছর ধরে তিনি ইউরোপীয় রাজকীয় ব্যক্তিদের সঙ্গে এবং রিচার্ড ব্রানসন ও ক্লিন্টনের মতো ব্যবসায়িক ও রাজনৈতিক টাইটানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন, যারা তাকে তার ক্ষুদ্র ঋণ উদ্যোগকে যুক্তরাষ্ট্রে প্রসারিত করতে সহায়তা করেন। আর এসব বন্ধুরা তাকে বাংলাদেশের প্রতি অকৃত্রিম প্রতিশ্রুতি এবং দরিদ্রদের উন্নয়নে একজন বিরল স্বপ্নদর্শী বলে আখ্যায়িত করেন। ইউনিলিভার পিএলসির সাবেক প্রধান নির্বাহী পল ম্যানো ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে পলের মন্তব্য হলো, তিনি পেছনে ফেলে আসা মানুষের কণ্ঠস্বর। তিনি একজন নৈতিক নেতা। তিনি নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন না। তিনি যাদের জন্য কাজ করেন তাদের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। বিশ্বজুড়ে এমন খ্যাতি তাকে সামরিক বাহিনী সহ বাংলাদেশের অনেকের কাছে জনপ্রিয় করে তুলেছে। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের পর হাজার হাজার বাংলাদেশি তার কথা শোনার জন্য অধীর আগ্রহী ছিলেন। তাকে দেখে এখন অনেকেই শ্রদ্ধায় মাথা নত করেন এবং বুক স্পর্শ করেন। ডক্টর ইউনূস গত এক দশকে দরিদ্র বাংলাদেশিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ফোন পরিষেবা দেওয়া সহ কয়েক ডজন সামাজিক ব্যবসা সম্প্রসারণের দিকে মনোনিবেশন করেছেন। তিনি এখন ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে প্রবেশ করবেন নাকি দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সংকট পূরণ করবেন, তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন বিক্ষোভকারীরা ঢাকার রাস্তায় দাপিয়ে বেরিয়েছে, ইউনূস তখন জনপক্ষের সহিংসতার বিরুদ্ধে কথা বলেন এবং শেখ হাসিনার ক্র্যাকডাউন গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। তবে এখন তিনি একটি নতুন সরকার গঠনে আরও আনুষ্ঠানিক ভূমিকা নেওয়ার উচ্চ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেননি। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কোনো রাজনীতিবিদ নই, তবে আমার জীবনে এটাই শেষ কাজ যা আমি এখন করতে যাচ্ছি।